তাহলে কী পেলাম দেখো, শোনো। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতি কার্য করার যেটা সামর্থ্য লাভ করছে সেটা হচ্ছে তার গতিশক্তি। গতিশক্তির পরিমাপ যদি করি তাহলে কীভাবে করবো? ই কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 1/2 mv², যেখানে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর গতিবেগ। আর গতিশক্তির পরিমাপ তাহলে কী করবো? এই যে দেখো, কোনো একটা বস্তুর উপরে এম ভরের বস্তু ছিল, এর গতিবেগ ভি ছিল। এর গতিবেগ যতক্ষণ পর্যন্ত না জিরো হচ্ছে, তাহলে এর যে গতিবেগের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছি, দিয়ে এটা দিয়ে আমরা কী করি, এই বলের বিরুদ্ধে, শোনো, যেদিকে বল প্রয়োগ করছে তার বিপরীত দিকে কী হচ্ছে, গতিবেগটা যাচ্ছে, কোনো বস্তুটা যাচ্ছে। তাহলে এই বলের বিরুদ্ধে কোনো একটা বস্তু বল প্রয়োগ করছে, ভিতর থেকে অটোমেটিক একটা বল তৈরি হচ্ছে কিন্তু এই বলের বিরুদ্ধে। কিন্তু আস্তে 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 এই বলটার মান বেশি হওয়ার জন্য ধরুন বস্তুটার গতিবেগ কী হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে আমরা গতিশক্তির পরিমাপ কী করবো? যে দেখো, বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে থামালে বস্তুটি স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত ওই বলের বিরুদ্ধে মোট যে পরিমাণ কার্য করে সেটা হচ্ছে গতিশক্তির পরিমাণ। তাহলে মোট কার্যের পরিমাণ কত হবে? সেটা হচ্ছে 1/2 mv²। বস্তুর ভর যদি এম হয়, ভি যদি গতিবেগ হয়, তাহলে মোট কার্যের পরিমাণ যেটাই শক্তি বলছি, কাইনেটিক এনার্জি, কারণ কার্যই শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে 1/2 mv²। ই কাইনেটিক এনার্জি, এ মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি বলে। আর পি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে ইংরেজিতে বলে, ইংরেজিতে পোটেনশিয়াল এনার্জি, বাংলাতে বলে স্থিতিশক্তি। আচ্ছা, গতিশক্তির উদাহরণ দেখে নাও। তাহলে সংজ্ঞা, গতিশক্তির পরিমাপ, আর হচ্ছে গিয়ে তোমার গতিশক্তির উদাহরণ, এই তিনটে জিনিস জানতে হবে। বলছে ধরো কি বলেছে, নদীর জল বয়ে চলেছে, এই স্রোতে একটি নৌকা ভাসিয়ে দিলে নৌকাটি স্রোতের দিকে ভেসে যাবে। বলছে ওই দিকে বাতাসের বেগকে পালে লাগালে নৌকা আরও দূরে চলবে না? যেদিকে স্রোত হচ্ছে, ধরো কোনো জায়গায় তুমি যাচ্ছ নৌকাতে করে, তাহলে দেখবে যখন স্রোত হয় তখন সেক্ষেত্রে স্রোত মানে দেখবে যখন হাওয়া বইবে, হাওয়া যদি বয়, তাহলে সেই সময় আমরা যদি পালটাকে যদি কাজে লাগে, তাহলে সেক্ষেত্রে নৌকার গতিবেগ কিন্তু আরও বেশি হয়ে যাবে। ঠিক আছে? পাল তোলা না, দেখেছো পাল তোলা নৌকা? বলছে ধরো নদী, এই যে দেখো, নদীর জল বয়ে চলেছে, এই স্রোতে একটি নৌকা ভাসিয়ে দিলে নৌকাটি স্রোতের দিকে ভেসে যাবে। যেদিকে স্রোত আছে সেদিকে নৌকা চালাতে সুবিধা হয়, কিন্তু সেদিকে যদি একটা হাওয়াও থাকে, তাহলে সেই হাওয়াটাকে যদি আমরা কাজে লাগাতে পারি পালের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে কী হবে, গতিবেগটা আরও বেড়ে যাবে। তাহলে ওই দিকের বাতাসের বেগকে পালে লাগালে নৌকা কী হচ্ছে, আরও দ্রুত চলবে। ঠিক আছে? এই জিনিসটাই বললো। আচ্ছা, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে, সেটা হচ্ছে স্থিতিশক্তির গতিশক্তির রূপান্তর আর গতিশক্তির স্থিতিশক্তির রূপান্তর, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এটাই যে গতিশক্তির উদাহরণ যেটা বললাম না, কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে ওর মধ্যে অটোমেটিক একটা কার্য করার সামর্থ্য কিন্তু জন্মায়, সেটাকে আমরা গতিশক্তি বলছি। এমনি নদীতে তুমি যদি নৌকা চালাও, তাহলে সেক্ষেত্রে তোমার যদি গতিবেগ না থাকে, মানে স্রোত যদি না থাকে, তাহলে তোমার কী হবে, নৌকা চালাতে একটু কষ্ট হবে। স্রোত যদি থাকে তাহলে স্মুথলি চলবে স্রোতের দিকে। আর সেক্ষেত্রে এবার যদি আবার তুমি যদি হাওয়াটাকে কাজে লাগাও, তাহলে পাল যদি ইউজ করো, পাল তোলা নৌকা যেগুলো হয়, তাহলে সেক্ষেত্রে নৌকাটা আরও দ্রুত চলবে। তাহলে গতির দরুন অটোমেটিক কী হচ্ছে, কার্য করার সামর্থ্য জন্মাচ্ছে কোনো একটা বস্তুকে, সেটাকে আমরা বলবো গতিশক্তি। আচ্ছা, এই কী বলেছে দেখো, এই স্থিতিশক্তির গতিশক্তির রূপান্তর আর গতিশক্তির স্থিতিশক্তির রূপান্তর। প্রথমে দেখে নাও যে ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিংটি গুটিয়ে সংকুচিত হয়। দম দেওয়া ঘড়ি দেখেছ? দম দেওয়া ঘড়ি আগেকার দিনে দেখবে অনেক পুরনো, তোমাদের বাবাদেরকে জিজ্ঞেস করবে। দম দেওয়া ঘড়ি মানে একটা স্প্রিং থাকতো, যেখানে দেখবে আমরা ঘড়ির কাঁটাটাকে ঠিক করি একটা ঘড়িতে, নর্মাল ঘড়িতে, সেই জায়গায় এটা যদি ঘড়ি হয়, তাহলে এখানে একটা এরকম একটা পোর্শন থাকে না, দেখবে এই সাইডটা কান্ডির মতো অপশন থাকে না? আগেকার দিনে এই জায়গায় যেটা থাকতো সেটাতে কী হচ্ছে, এটা কাঁটাটাকে ঠিক করার জন্য থাকতো। এটাতে দুটো জিনিস করা যেত, দম দেওয়া যেত। দম দেওয়া মানে এর ভেতরে একটা স্প্রিং থাকতো এরকম, হ্যাঁ, আর এই স্প্রিংয়ের সাথে কী হচ্ছে, কাঁটাগুলো তোমার লাগানো। ঠিক আছে? এই স্প্রিংয়ের সাথে যতগুলো ঘড়ির কাঁটা, সবগুলো কাঁটা তোমার কিন্তু লাগানো থাকতো। বলবে তো? এই স্প্রিংয়ের সাথে কী হতো, সবগুলো কাঁটা তোমার ইউজ করা হতো। তাহলে সেক্ষেত্রে কী হতো বলো তো, এই যে আমরা কী করতাম, এটাকে পেঁচাতাম, এরকমভাবে পাক দিতাম, পাক দিলে কী হয়ে যেত, এরকমভাবে সংকুচিত হয়ে যেত।
এরকমভাবে সংকুচিত হতো পাক দিয়ে দিলে। আর সংকুচিত হলে কী হবে বলো তো, এই জিনিসটা কি এরকম থাকতে চাইবে? কোনো জিনিস তার নিজের অবস্থায় ফিরতে চাইবে। তাহলে নিজের অবস্থায় ফেরার জন্য কী হবে? আস্তে আস্তে প্রসারিত হবে। এই যে প্রসারণ হচ্ছে, তুমি এটাকে গুটিয়ে দিয়েছো, তাহলে কী হচ্ছে? নিজের অবস্থা, আমরা কি বলেছিলাম যে কোনো একটা বস্তুকে তুমি যদি তার আকৃতির পরিবর্তন করো বা অবস্থার পরিবর্তন করো, তখন ওর মধ্যে কী হবে? একটা কার্য করার সামর্থ্য জন্মাবে না? তাহলে স্প্রিংটাকে তুমি একটা ধনুককে তুমি যদি বাঁকিয়েছো বলে ধনুকটাকে ছুড়লে অনেক দূর গিয়েছিল, তাই কি না? একটা বাটুল থেকে তুমি একটা ওই বাটুলের ভেতরে যে ছোটো ছোটো পার্টিকেলগুলো দিয়ে দিতে, ওটাকে দূরে সরার জন্য টান দিতে হয়েছিল, তাই না? তাহলে এরকম এটাকে তুমি যদি আকৃতির পরিবর্তন করে দাও কোনো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে অটোমেটিক একটা কার্য করার সামর্থ্য জন্মে গেছে। আর এই স্প্রিংয়ের সাথে আমরা জুড়ে দিচ্ছি কাঁটাগুলোকে, তাহলে এটা এরকমভাবে আস্তে আস্তে প্রসারিত হবে, তখন কাঁটাগুলো কী হবে? অটোমেটিক ঘুরবে। আবার সেই জন্য 15 দিন 16 দিন পর আবার কী করতে হতো? তোমাকে দিতে হতো, পাক দিতে হতো। কারণ এটা ঘুরতে ঘুরতে দেখা গেলো তোমার 15 দিন সময় লেগে গেল, ঠিক আছে? এতটা পাক থাকতো, যেটা 15 দিন পরে ঘড়িটা কী হয়ে যেত? স্লো হয়ে যেত। আবার 15 দিন পরে আবার পাক দিয়ে দিলে, ব্যাটারি থাকতো না। আগেকার দিনে ঘড়িতে ব্যাটারি ইউজ করতো না। স্লো হয়ে গেল তো, আমার ঘড়ি তো স্লো হয়ে গেছে রে, তোর কটা বাজে? 9টা। বলছে আমার তো 8টা বাজে। ঘড়িটাকে আবার ঠিক করে নিল। তাহলে এটা হচ্ছে ব্যাপার, যে ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিংটি গুটিয়ে সংকুচিত হয়। বলছে স্বাভাবিক আকারে ফিরে আসার সময় স্প্রিংটি ঘড়ির কাঁটাকে ঘোরায়। স্বাভাবিক অবস্থানে ফিরে আসার সময় স্প্রিংটি কী করে? এই কাঁটাগুলোকে ঘোরায়। বলছে এখানে গোটানো স্প্রিংয়ের স্থির শক্তি ঘড়ির কাঁটার অন্যান্য সচল অংশের গতিশক্তি রূপান্তরিত হয়। তাহলে দেখলে তো, পেলাম স্থিতিশক্তি, এখানে আকার পরিবর্তন করার জন্য স্থিতিশক্তি পেলাম, কিন্তু এই স্থিতিশক্তির মাধ্যমে কাঁটাগুলোকে ঘোরাতে পারছি। তাহলে স্থিতিশক্তিটা কিসে রূপান্তরিত হলো? গতি শক্তিতে। বোঝা গেল ব্যাপারটা? এখানে আকারের পরিবর্তন করলাম স্প্রিংয়ে, তাহলে এর মধ্যে অটোমেটিক একটা স্থিতিশক্তি তৈরি হয়েছে। এই স্থিতিশক্তির মাধ্যমে এই কাঁটাগুলো ঘুরছে, মানে এটা কী হয়ে গেল? গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এই পরীক্ষাতে কিন্তু আসে এই কোশ্চেনটা, যে একটি উদাহরণ সহজে ব্যাখ্যা করো, স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তর একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তারপর নেক্সট বলেছে যে গতিশক্তির স্থিতিশক্তি রূপান্তর। গতিশক্তি কী করে স্থিতিশক্তি রূপান্তরিত হচ্ছে সেটার ব্যাখ্যা কী বলেছে দেখো, যে একটি বস্তুকে একটি বেগ দিয়ে উপরের দিকে ছুড়ে দিলে, বলছে বস্তুর গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে এবং স্থিতিশক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। সর্বোচ্চ অবস্থানে তার সমস্ত শক্তি স্থিতিশক্তি। প্রসঙ্গত এই অবস্থায় বস্তুর বেগ শূন্য হলে বস্তুটির ওপর অভিকর্ষ ত্বরণ কাজ করে, বস্তুটি আবার ভূপৃষ্ঠে নেমে আসে। তাহলে কী বলে? এটাই লাস্ট পড়াবো আমি। গলার অবস্থা খুব খারাপ, তোমাদের শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন করবো, এটা পরেরটাও পড়াতে পারবো না। কি বলেছে দেখো, একটি বস্তুকে একটি বেগ দিয়ে উপরে ছুড়ে দিলাম, এদিকে তাকাও সবাই, দেখলে? তাহলে ছুড়লাম উপরে, অটোমেটিক আবার কি আসছে? নিচের দিকে নেমে আসছে না? তাহলে আমি একটা বেগ দিয়ে ছুড়লাম, কিন্তু আস্তে আস্তে বেগ কমতে শুরু করলো, তাই না? আর আমি তোমাদের বলেছিলাম যে যত বেশি উচ্চতা হবে তত বেশি স্থিতিশক্তি কী হবে? বাড়বে। তাহলে স্থিতিশক্তি কী? দেখো, বেগ দিয়ে তুমি ছুড়লে, তার মানে বেগ আস্তে আস্তে কমছে, আর স্থিতিশক্তি উচ্চতা বাড়ার সাথে সাথে কী হয়ে যাবে? স্থিতিশক্তি বাড়বে। কারণ স্থিতিশক্তির সূত্র কী? অভিকর্ষ। স্থিতিশক্তির সূত্র কি? mgh। যত বেশি উচ্চতা তত বেশি স্থিতিশক্তি। তাহলে সব থেকে উঁচুতে যখন যাচ্ছে, তখন ওর কী হয়ে গেল? বেগ জিরো হয়ে গেল। বেগ জিরো হয়ে মানে কি? গতিশক্তি কী হয়ে গেল বলো? জিরো হয়ে গেল। কিন্তু উচ্চতা সব থেকে বেশি আছে, সেই জন্য স্থিতিশক্তি কী হয়ে গেল? সর্বোচ্চ হয়ে গেল। তাহলে তোমাকে যদি বলি যে গতিশক্তির স্থিতিশক্তি রূপান্তরিত হওয়ার উদাহরণ কোনটা? এটা, যে কোনো একটা বস্তুকে একটি বেগ দিয়ে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুর গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে এবং স্থিতিশক্তি কী হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শক্তি বৃদ্ধি পায়। সর্বোচ্চ অবস্থানে তার সমস্ত শক্তি কী হয়ে গেল? একটা সময় তো আসবে, দেখো এখান থেকে একটা সময় তো আসবে যেখানে বেগ কী হয়ে গেল গো? জিরো হয়ে গেল। বেগ জিরো হয়ে যাওয়া মানে কি? গতিশক্তি কী হয়ে গেল বলো? জিরো হয়ে গেল। কিন্তু স্থিতিশক্তি কী হয়ে গেল? সর্বোচ্চ হয়ে গেল। তাহলে ওটাই বলছে, স্থিতিশক্তি বৃদ্ধি পায় সর্বোচ্চ অবস্থানে তার সমস্ত শক্তি স্থিতিশক্তি। প্রসঙ্গত এই অবস্থায় বস্তুটির বেগ শূন্য হলেও বস্তুর মধ্যে অভিকর্ষ ত্বরণ থাকার জন্য বস্তুটি আবার ভূপৃষ্ঠে নেমে আসে। তাহলে গতিশক্তির স্থিতিশক্তি রূপান্তরিত হওয়ার উদাহরণ হচ্ছে এটা, যে একটা বস্তুকে আমরা কী করলাম? ছেড়ে দিলাম একটা বেগ দিয়ে, কিন্তু আস্তে আস্তে বস্তুটার কী হচ্ছে? বেগ কমছে, মানে গতিশক্তি কমছে, উচ্চতা বাড়ছে, মানে স্থিতিশক্তি বাড়ছে। একটা সময় এসে বেগ কী হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে মানে গতিশক্তি কত হয়ে গেল? শূন্য, কিন্তু স্থিতিশক্তি আছে। তাহলে এটা হচ্ছে গতিশক্তি থেকে স্থিতিশক্তি রূপান্তরিত হওয়ার উদাহরণ। আর আগেরটা যেটা দম দেওয়া ঘড়ি বললাম, সেটা হচ্ছে স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার উদাহরণ। এই দুটো ভালো করে
তোমরা পড়বে। চলো আচ্ছা, শক্তি নিত্যতা সূত্রটা একটু দেখে নাও, একটু কষ্ট করে পড়ে নিই, চলো প্রমাণটা করে নিই। শক্তি নিত্যতা সূত্র কি বলেছে, যে শক্তি হচ্ছে অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে কেবল মাত্র এক রূপ থেকে অন্যরূপে পরিবর্তন করা যায়, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ হচ্ছে ধ্রুবক। এটার মানে কি, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, তুমি শক্তিকে সৃষ্টিও করতে পারবে না, শক্তিকে বিনাশও করতে পারবে না। একটা অলরেডি শক্তি ছিল, ওই শক্তিটাকে তুমি কাজে লাগিয়ে অন্য একটা শক্তি তৈরি করেছো, ঠিক আছে। যেমন ধরে নাও তাপ বিদ্যুৎ কেন্দ্র আমরা কি করছি, বিদ্যুৎ শক্তি করছি না, তাহলে কয়লাটাকে পুড়িয়ে তো হয়েছে। জল শক্তি আমরা কি করছি, তোমার এই জলবিদ্যুৎ করছি, তাহলে জলের গতিবেগটাকে তো কাজে লাগিয়ে করেছি, এমনি এমনি তো হয়নি। তাহলে শক্তি অলরেডি একটা ছিল, সেই শক্তিটাকে আমরা জাস্ট ট্রান্সফর্ম করছি, আর একটা শক্তিতে রূপান্তরিত করছি। সেই জন্য বলছে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে কেবলমাত্র কী করা হয়, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা হয়। তাহলে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ হচ্ছে ধ্রুবক, শুধুমাত্র শক্তি আছে, একটা রূপ থেকে আরেকটা রূপে কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর আগের দিন তোমাদের বলেছিলাম যে যান্ত্রিক শক্তি মানে অ্যাকচুয়ালি কি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে কি স্থির শক্তি এবং গতিশক্তির সংমিশ্রণ, তাই না? হ্যাঁ, যোগফলটাকে আমরা কি বলবো, স্থির শক্তি এবং গতিশক্তি সর্বদা স্থির থাকে। কোনো বস্তুর যান্ত্রিক শক্তি, এখানে একটা কনসেপ্ট বলেছে যে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি মানে কি, মানে স্থির শক্তি এবং গতিশক্তি সর্বদা কী থাকে, স্থির থাকে। এটাই আমরা কি করব, প্রমাণ করব। তোমাকে প্রমাণ কোশ্চেন বলবে 3 নম্বরের জন্য এতটা লিখতে হবে, ঠিক আছে। এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট লেখা আছে না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেটা পয়েন্ট লেখা আছে, এটা তোমাকে 3 নম্বরের জন্য প্রমাণ করতে হবে। তোমাকে বলবে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্রের প্রমাণ ব্যাখ্যা করো। হ্যাঁ, বলেছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতার প্রমাণ করো। তাহলে সূত্রটা কি বললাম, যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে তোমাকে বলতে হতে পারে যে যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তি মানে কি বলতো, স্থিতি শক্তি এবং গতিশক্তি, এই দুটোর সমষ্টি সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। অবাধে পতনশীল মানে কি, কোনো রকম বাধা নেই, ঠিক আছে। এখানে এম ভরের একটা বস্তু আছে, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে নিশ্চয়ই এখান থেকে বস্তুটাকে যদি আমি ছাড়ি, তাহলে একটা সময় পরে বস্তুটা এখানে আসবে, তাই না? ভর তো চেঞ্জ হবে না, ভর এখানে থাকবে। আবার একটা সময় পরে বস্তুটা কি আসবে, ঠিক দেখো, মানে একবারে টাচ করছে এরকম অবস্থা, তাই না? ভূপৃষ্ঠকে টাচ করছে এরকম একটা অবস্থায় চলে এসছে, এখানে বস্তুর ভর হচ্ছে এম, কিন্তু উচ্চতার হেরফের হয়েছে, তাই না? আমরা যদি দেখি যে ভূপৃষ্ঠ থেকে এই বস্তু পর্যন্ত উচ্চতা, তাহলে সেটা হচ্ছে এইচ, এখান থেকে এইটুকু উচ্চতা হচ্ছে এইচ। যখন বস্তুটাকে ছেড়ে দিলাম, যখন বস্তুটাকে এখান থেকে ছাড়লাম, তখন একটা সময় পরে বস্তুটা এখানে এসে না, তাহলে এখান থেকে এইটুকুর উচ্চতা আমি ধরে নিলাম কত, ডি, ঠিক আছে। এখান থেকে এইটুকুর উচ্চতা আমি ধরে নিলাম ডি। আর তারপরে তো একটা সময় পরে এখানে পড়ছে, তাহলে 3টি অবস্থান, একটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে এ অবস্থান, একটা হচ্ছে বি অবস্থান, একটা হচ্ছে সবশেষে সি অবস্থান বলতে পারো, ঠিক আছে। সি অবস্থান বলেনি। এবার প্রত্যেকটা জায়গায় আমরা প্রমাণ করব, শোনো, প্রত্যেকটা জায়গায় আমরা প্রমাণ করবো, আমি কিন্তু রিপিট করব না, গলার অবস্থা খারাপ, তুমি যদি বুঝতে পারো না পারো, আমি কিন্তু রিপিট করব না আজকে। তাহলে প্রত্যেকটা জায়গায় তোমার যান্ত্রিক শক্তি কী হবে, সমান হবে। একটু আগে বললাম না যে অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে বস্তুটির যান্ত্রিক শক্তি সর্বদা কী হয়, ধ্রুবক হয়। ধ্রুবক হওয়া মানে কি, সর্বদা স্থির হয়, স্থির হবে না, ধ্রুবক একই ব্যাপার। মানে স্থির শক্তি এবং গতিশক্তির সমষ্টি কী থাকবে, সেম থাকবে। এখানে যদি স্থির শক্তি এবং গতিশক্তি যদি 1 ইউনিট হয়, তাহলে এখানেও কী হবে, 1 ইউনিট, এখানেও কী হবে, 1 ইউনিট হবে। তাহলে ফার্স্ট আমরা এখানে বের করব। তাহলে যখন বস্তুটা স্থির অবস্থায় ছিল, এখানে যখন বস্তুটা এখানে স্থির অবস্থায় ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা স্থির শক্তি এবং গতিশক্তির সমষ্টি বের করি। তাহলে এখানে স্থির অবস্থায় ছিল মানে কি বলো, ভেলোসিটি 0। তাহলে এই অবস্থানে আমি প্রথমে এই অবস্থানে বের করছি, ঠিক আছে। তোমরা আমাকে বলবে যে এই অবস্থানে বস্তুটার উচ্চতা কত গো, উচ্চতা হচ্ছে এইচ, কারণ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা দেখব, তাই না। গতিবেগ কত বলো, 0। তাহলে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে কি গতিবেগ।
তাহলে উচ্চতা যদি এইচ হয় তাহলে তোমাকে যদি বলি এই অবস্থানে স্থিতিশক্তি কত, তাহলে সেটা হচ্ছে এম জি এইচ, তাই না? অভিকর্ষ স্থিতিশক্তির সূত্র কি এম জি এইচ না? আচ্ছা, গতিশক্তি মানে কি 1/2 এম, ভি মানে কত 0 তার স্কোয়ার, তাই না? তাহলে কত হয়ে গেল 0। তাহলে এই অবস্থানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যেটা সমষ্টি সেটা কত পেয়ে গেলাম এম জি এইচ প্লাস 0, মানে কি হয়ে যাবে এম জি এইচ। ঠিক আছে, চলো তোমাদের বের করছি এবার সি অবস্থানে, যেটা লাস্টেরটা তোমাদের আছে। হ্যাঁ, বি অবস্থানে করব। সি অবস্থানে আমাকে একটা জিনিস বলো তো, যে যখন বস্তুটা একবার টাচ করছে, যখন বস্তুটা একবার টাচ করছে তার মানে কি একবার ভূমি স্পর্শ করছে, তাহলে ভূমি স্পর্শ করার সময় উচ্চতা যেটা হলো, উচ্চতা কত হয়ে যাচ্ছে বলো? উচ্চতা এইচ মানে 0 হয়ে যাচ্ছে না? কিন্তু ভূমি স্পর্শ করার মুহূর্তে ওর আমরা যদি বলি যে গতিশক্তি সব থেকে বেশি হয়, জানো তো? ভূমি স্পর্শ করার মুহূর্তে ওর গতিশক্তি কিন্তু সর্বোচ্চ হয়, এবং সেই গতিশক্তিকে আমরা যেটা ধরে নিলাম সেটা হচ্ছে ভি ধরে নিলাম। ঠিক আছে, সেই গতিশক্তিকে আমরা গতিবেগকে আমরা কি ধরে নিলাম? ভি ধরে নিলাম। ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটির গতিশক্তি হচ্ছে ভি। তাহলে আমরা যদি বলি যে স্থিতিশক্তি কত হলো, তাহলে তোমরা বলবে যে এম জি এইচ, এইচ মানে কত 0, মানে কত হয়ে গেল 0, তাই না? তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে আমরা যদি গতিশক্তি বের করি তাহলে কি হয়ে যাবে বলো তো 1/2 এম ভি স্কয়ার। এবার আমি একটা জিনিস বলেছি যে এ অবস্থানে, বি অবস্থানে এবং সি অবস্থানে, তিনটি অবস্থানে কি হয়ে যাবে স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি যেটা কী হবে সমান হবে। প্রথমটায় কত পেয়েছি এম জি এইচ পেয়েছি, সি অবস্থানে কত পাবো এম জি এইচই পাবো, সেটা তোমাকে বের করতে হবে। তো তাহলে এবার একটা জিনিস বলো, আমরা এখানে একটা সূত্রের হেল্প নিব, এখানে একটা সূত্রের হেল্প নিই। আমরা জানি যে ভি স্কয়ার সমান বলো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস কি পেয়েছিলাম গো 2s পেয়েছিলাম একটা সূত্র, বলগতি চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। তাহলে এখানে দেখো একটা জিনিস, যখন সি অবস্থানে বস্তুটা এসে তার গতিবেগ কত ছিল 0, যখন এই অবস্থানে ছিল গতিবেগ কত ছিল বলো? গতিবেগ 0 ছিল না? 0 তার স্কয়ার মানে 0 হবে। 2 এখানে ত্বরণ মানে কি? ত্বরণ মানে অভিকর্ষে ত্বরণ, তাহলে কত লিখবো জি। এখানে উচ্চতার কতটা দেখো, উচ্চতা এখান থেকে এইটুকু যদি আমি উচ্চতা বলি, এখান থেকে এইটুকু হচ্ছে এইচ, আর এখান থেকে এইটুকু কত এইচ। একটা বস্তু ইউ, এখানে প্রারম্ভিক গতিবেগ কত 0, অন্তিম গতিবেগ কত বলো? অন্তিম গতিবেগ হচ্ছে ভি, এবং এখান থেকে এইটুকুর যেটা উচ্চতা ডিস্টেন্স কভার করছে সেটা কত হবে এইচ। তাহলে আমরা যদি বলি এটা যদি বের করতে যাই তাহলে 2g এইচ হয়ে গেল। তাহলে এখানে বসাচ্ছি 1/2 এম, ভি মানে কত হয়ে গেল, ভি স্কয়ার মানে কত হয়ে গেল 2g এইচ। তাহলে 2 কেটে গেল, তাহলে ফাইনালি কী পেলাম এম জি এইচ। তাহলে সি অবস্থানে বস্তুর গতিশক্তি কত হলো? স্থিতিশক্তি এবং গতিশক্তির যেটা সমষ্টি, মানে এটা আমরা এবার করব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটা এবার আমরা ক্যালকুলেশন করব যে ইপি প্লাস ইকে কত হয়ে গেল 0 প্লাস এমজিএইচ, মানে কি পেয়ে গেলাম এমজিএইচ। তাহলে আমরা পেলাম যে এ অবস্থানে হচ্ছে এমজিএইচ, সি অবস্থানে কত হচ্ছে এমজিএইচ। এবার আমাদের টার্গেট হচ্ছে বি অবস্থান। ঠিক আছে, চলো বি অবস্থানে বের করি। আচ্ছা, বি অবস্থানে ওরা গতিবেগ কী ধরেছে, আগে আমরা স্থিতিশক্তিটা বের করে নিই বি অবস্থান। ঠিক আছে, বি অবস্থানে যদি স্থিতিশক্তি বের করি, চলো বি অবস্থানটা বুঝতে অসুবিধা হবে, দেখে নাও। তাহলে বি অবস্থানে উচ্চতা কত আছে দেখতে হবে। এখান থেকে পুরোটা হচ্ছে, এখান থেকে কত বলো এইচ, আর এখান থেকে এটুকু কত ডি। তাহলে এখান থেকে এটুকু কত হয়ে গেল উচ্চতা কত হয়ে গেল বলো? উচ্চতা আমরা ভূমি থেকে দেখব। ঠিক আছে, দেখো উচ্চতা আমরা ভূমি থেকে দেখব, কিন্তু বস্তুটা গতিশীল হচ্ছে উপর থেকে। তাহলে যখন গতিবেগ বের করব, গতিবেগ বের করার ক্ষেত্রে আমরা উপর থেকে ক্যালকুলেশন করব, কিন্তু উচ্চতা নর্মাল বের করার সময় আমরা কী করবো এখান থেকে দেখব। তাহলে উচ্চতা কত হয়ে গেল, এখান থেকে পুরোটা এইচ, আর এখান থেকে এইটুকু পুরোটা কত ডি, কারণ একটা সময় পরে বস্তুটা তো এইটুকু এসছে। তাহলে উচ্চতা হয়ে গেল এইচ মাইনাস ডি। এই অবস্থানে বস্তুর একটা গতিবেগ ধরে নাও, এবং এই অবস্থানে আমি ধরে নিলাম যে বি বিন্দুতে বস্তুর গতিবেগ কত
ভি ধরে নিলাম, আর এখানেও ভি ধরেছি, এখানেও ভি ধরে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বি বিন্দুতে আমি গতিবেগ কত ধরে নিলাম গো, ভি ধরে। এখানে ভি ধরে করেছিল ক্যালকুলেশন, এখানে ভি এর মান কত বেরিয়েছিল, 2gh বেরিয়েছিল, তাই না? ভি স্কয়ার সমান 2gh বেরিয়েছিল। তাহলে প্রথমে বের করো স্থির শক্তি বের করো। তাহলে স্থির শক্তি কত হয়ে গেল, এম জি এইচ মানে কত, এইচ মাইনাস ডি। আপত্তি করার কিছু নেই, বেশ। এবার আমরা গতিবেগ বের করব। গতিবেগের সূত্র আমরা কি জানি, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, সরি এখানে 2gh না করে 2as, এটা সূত্র ছিল। তাহলে ভি ইউ মানে কত, তোমরা বলবে 0। এ মানে কি গো, এ মানে তো জি। এস মানে দেখো, এবার উপর থেকে দেখবো, এস এস মানে কত, উপর থেকে, এখান থেকে এতটা এসছে না বস্তুটা, তাহলে এটা কতটা করবো, ডি। তাহলে ভি স্কয়ার সমান কত পেয়ে গেলাম, 2gd। এবার আমরা বের করছি ইপি প্লাস ইকে। তাহলে ইপি মানে কত, এম জি, এটা গুণ করে দিলাম, এম জি এইচ মাইনাস এম জি ডি, আর 1/2 এম ভি স্কয়ার। তো চলো একটা লাইন এখানে ইকেটা করে নিয়ে আগে। ইকে মানে কি, 1/2 এম ভি স্কয়ার, 1/2 এম ভি স্কয়ার মানে কত, 2gd। 2 কেটে গেল, তাহলে কী হলো বলো, এম জি ডি। তাহলে আমরা বের করছি ইপি প্লাস ইকে, এটা হয়ে গেল এম জি এইচ মাইনাস এম জি ডি প্লাস এম জি ডি। তাহলে যেটা সেটা ই অবস্থান হোক, বি অবস্থান হোক, অথবা সি অবস্থান হোক, বস্তুর সবসময় কী হবে, যান্ত্রিক শক্তি মানে স্থির শক্তি এবং গতিশক্তি সর্বদা কী থাকবে, ধ্রুবক থাকবে। বোঝা গেল ব্যাপারটা? এবং এটাই তোমাকে পরের দিন প্রমাণ করে নিয়ে আসতে হবে, পরের দিন এটা লিখতে দেবো। আচ্ছা, মসৃণ নততল বরাবর গতিশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র একটু পড়ে নিও, ঠিক আছে? আমরা একবার এমসিকিউ কোশ্চেনে চলে আসছি। এমসিকিউ কোশ্চেন ফার্স্ট কি বলেছে দেখো, ফার্স্ট কি বলেছে দেখো, কোশ্চেন কি বলেছে তোমরা দেখো। এসআই পদ্ধতিতে কার্যের পরমাণু একক হচ্ছে জুল, 1 জুলের মান 10⁷ আর। পরের কোশ্চেন চলে এসো। বলের বিরুদ্ধে কার্য করার উদাহরণ হলো কি, সিঁড়ি দিয়ে উপরে ওঠা, আর সিঁড়ি দিয়ে নিচে নামাটা কী হবে, বলের দ্বারা কার্য, ঠিক আছে? বলের বিরুদ্ধে কার্য যদি বলে তাহলে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। দাগিয়ে নাও অ্যান্সারগুলো। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোনো বস্তুকে ভবিষ্যৎ থেকে উচ্চ স্থানে নিয়ে গেলে ওর স্থির শক্তি কী হবে, বাড়ে। এসআই পদ্ধতিতে শক্তির একক কি, জুল। শক্তি হলো কার্য করার সামর্থ্য, কার্য করার সামর্থ্যকে শক্তি বলেছিলাম, তাই না? কার্য করার হারকে ক্ষমতা বলে, কার্য করার সামর্থ্যকে কী বলে, শক্তি বলে। আর শক্তি হলো কার্য করার সামর্থ্য, শক্তি হলো কার্য করার সামর্থ্য, ঠিক আছে? ভালো করে কোশ্চেনে দেখো, শক্তি হলো কার্য করার সামর্থ্য। চলো শূন্যস্থান পূরণ করো। কার্য করার হারকে কি বলে, আরে 6 নম্বর, 6, হ্যাঁ এটা ক্ষমতা হবে, শূন্যস্থান পূরণ যেটা সেটা ক্ষমতা হবে। ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। অ্যান্সারগুলো লিখছো না, লিখছো? কার্য 6 নম্বর বললাম তো, কার্য করার শক্তি হলো কার্য করার সামর্থ্য। তোমার পুরনো বই আছে, তোমার পুরনো বই আছে, এম ভর বিশিষ্ট কী কোশ্চেন আছে বলো? আর পরে পেয়ে যাবে। আচ্ছা একই জিনিস আছে, একই কোশ্চেন রিপিট হয়েছে, দেখে নাও। কার্য করার হারকে কী বলে, ক্ষমতা বলে। ক্ষমতার ব্যবহারিক একক কি, ওয়াট। স্থিতি শক্তি মানে কি, ভর। অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ ইন্টু উচ্চতা। সিজিএস বইতে ক্ষমতার পরের একক কি, আর্ক। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। স্থির ভরে কোনো বস্তুর, স্থির ভরে কোনো গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়ে। সিজিএস বইতে কার্যের একক হচ্ছে আর্ক। ঠিকই বলেছে, সত্য বলেছে, সত্য মিথ্যা বলেছে। সিজিএস বইতে কার্যের একক কি, আর্ক তো সত্য। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, সত্য। বস্তুর কার্যকর হারকে কি বলে, কার্যকর হারকে শক্তি বলে, মিথ্যা। কার্যকর হারকে ক্ষমতা বলে, তাহলে 3টা মিথ্যা। বস্তুর কার্যকর হারকে ক্ষমতা বলে, কার্যকর হারকে ক্ষমতা বলে। কি লেখা আছে, শক্তি লেখা আছে না? নতুন বই কিনেছো তোমরা, বেশি পুরনো বই হলে হবে না, নাহলে কোশ্চেনগুলো দেখে নিতে হবে, উলট পালট কোশ্চেন থাকবে।
1 বছর 2 বছর যদি পুরনো থাকে তাহলে ঠিক আছে, 2-3 বছর পুরনো যদি থাকে। নতুন বই থেকে অ্যান্সারগুলো দেখে নেয়। চলো ওই কোশ্চেনগুলো ঘুরে ঘুরে উল্টো পাল্টা করে সাজিয়েছে আর কি। আচ্ছা, এক ব্যক্তি সুটকের সাথে অনামিক রাস্তার উপর দিয়ে হাঁটলো, এক্ষেত্রে কার্য শূন্য হলো, সত্য। ক্ষমতার ব্যবহারিক হলো ওয়াট, সত্য। মহাবিশ্বে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সংরক্ষিত, মহাবিশ্বে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ, আমরা কি বলেছিলাম, মহাবিশ্বের সমস্ত শক্তির পরিমাণ কি ধ্রুবক, মহাবিশ্বের সমস্ত শক্তির পরিমাণ ধ্রুবক, শুধু যান্ত্রিক শক্তি কেন হবে, ঠিক আছে, তাহলে মিথ্যা হয়ে গেল। কার্য কী ধরনের রাশি, স্কেলার রাশি। প্রযুক্ত বলের রৈমুখ এবং বলের পরিবর্তিত স্মরণীয় রৈমুখ পরস্পর লম্বের কৃতকার্যের পরিমাণ কত হয়, 0। বলের রৈমুখ এবং স্মরণীয় রৈমুখ পরস্পর লম্ব হলে 0 হয়। সিজিএস পদ্ধতিতে কার্যের পরিমাপ হলো আর্ক। কার্যের ব্যবহারিক একক কি, জুল, নিউটন মিটার বা জুল ব্যবহারিক একক, ঠিক আছে। কার্যকর হারকে কী বলে, কার্যকর এর আজকে আমি করাচ্ছি, এর পরের দিন কোশ্চেন অ্যান্সার ধরবো, যদি না পারো ঠিক আছে, যদি না পারো শাস্তি হবে, আমি বলে দিলাম। একবারে বিরিয়ানির দোকানের সামনে দাঁড় করে রাখবো 10 মিনিট ধরে। কার্যকর হারকে কী বলে, ক্ষমতা বলে। ক্ষমতার ব্যবহারিক একক কী গো, ওয়াট। কার্যকর হারকে ক্ষমতা বলে, ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। কোনো বস্তুর কার্যকর সামর্থ্যকে কী বলে, শক্তি বলে। শক্তি কী ধরনের রাশি, স্কেলার রাশি। এই স্থিতিশক্তি পরিমাপ সূত্র কি, স্থিতিশক্তি পরিমাপের সূত্র বারবার করে বললাম, mgh। এই যে দেখো ই পোটেনশিয়াল, mgh। গতিশক্তি পরিমাপের সূত্র হচ্ছে 1/2 mv², 1/2 mv², v²। বলের পরিমিত স্মরণ না হলে কি কার্য সম্পাদিত হওয়া সম্ভব, বলের পরিমিত স্মরণ না হলে কার্য সম্পাদিত হওয়া সম্ভব নয়, ঠিক আছে। কার্য কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। চলো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, 1 অশ্ব ক্ষমতা 746 ওয়াট। এসআই পদ্ধতিতে কার্যের পরিমাপ হচ্ছে এসআই পদ্ধতিতে কার্যের পরিমাপ হচ্ছে জুল, 1 জুল 10⁻⁷। আর ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড। ক্ষমতার একক যেটাকে জুল পার সেকেন্ডকে আমরা কী বলেছিলাম, ওয়াট বলেছিলাম, ঠিক আছে। বেশ, 5 নম্বরের কোশ্চেনগুলো দেখো। 5 নম্বরের সমস্ত কোশ্চেন বাইরে থেকে করে নিয়ে আসবে, এরপর তোমাদের পরীক্ষা নেব। ব্যাখ্যামূলক কোশ্চেন আছে, দেখে নাও। প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে, 3 নম্বরের কোশ্চেন, তাই না। অবাধে পতনশীল যেটা বললাম সেটাই তোমাদের প্রমাণ করতে বলেছে। গলার ভয়েস কমে যাচ্ছে, বুঝতে পারছো, আর কিন্তু কথা বেরোচ্ছে না। চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। হুম, 2 নম্বর। F সমান 4 নিউটন। চারেরটা দেখো। একশো গ্রাম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে
শোনো, এটা এসআই একক, মিনিটটা কিন্তু এসআই একক না, সেকেন্ড এসআই একক। তাহলে সেকেন্ডে করে নিলাম, তাহলে কত হলো? 1800 সেকেন্ড। আচ্ছা, আমাকে বলেছে যে এরকম একটা বাল্ব, যেটা 100 ওয়াটের বাল্ব, 30 মিনিট মানে 1800 ঘন্টা যদি জ্বলে, তাহলে কী পরিমাণ কার্য করবে বা কী পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করবে? একই ব্যাপার, কার্য করা অথবা শক্তি ব্যয় করা একই ব্যাপার। তাহলে আমরা জানি পাওয়ার সমান হচ্ছে W/T, তাই না? দেখো W সমান কী হয়ে গেল? PT। পাওয়ার কত আছে? 100। টাইম হচ্ছে কত? 1800। $18,000 কী হয়ে গেল? জুল। যে তাহলে নির্ণয় কার্য অথবা ব্যয়িত, দুটোই আসতে পারে, শক্তির পরিমাণ হলো কত? 18,000 জুল। ঠিক আছে, আর কি কোশ্চেন আছে দেখি নতুন বই? চলো এই দুটো কোশ্চেন করে নাও। তোমাদের 6 নম্বর কোশ্চেন কী বলেছে শুনে নাও। আমি পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেবো, দেখে নিও। ঠিক আছে, তোমাদের তো আবার MCQ কোশ্চেনে 2 নম্বরে কিছু কোশ্চেন দেওয়া আছে গো, ম্যাথের মনে হয়। ঠিক আছে, দেখবে। বলেছে এই শোনো, 50 কেজি ভরের কোনো বস্তু আছে, 15 সেকেন্ডে 50 কেজি ভরের এক ব্যক্তি 15 সেকেন্ডে 30টি ধাপ উঠলো। ঠিক আছে, টাইম হচ্ছে কত? 15 সেকেন্ড। ধাপ কতটা ধাপ হলো? 30টা ধাপ। এক একটা ধাপ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এইচ কত হচ্ছে দেখো, টোটাল হচ্ছে গিয়ে তোমার এই শোনো 30টা ধাপ। ঠিক আছে, 30টা ধাপ এবং এক একটা ধাপের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কত? 20। তাহলে কত সেমি হয়ে গেল? 600 সেন্টিমিটার। অঙ্ক করলে হয় সিজিএসএ করবো, নাহলে এসআই করবো। এটা এসআই, এটা এসআই, তাহলে এটাকেও কী করো? এসআই করো। তাহলে কী হয়ে যাবে? 600/100 মিটার। তাহলে কত হয়ে গেল? 6 মিটার। তোমার চেয়েছে কি? বলছে ব্যক্তির ক্ষমতা কত, পাওয়ার সমান জিজ্ঞাসা। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক মানে কত আছে? ওয়ার্ক মানে এখানে কি করবো বলো? দেখো জি এর মান তো কিছু বলে দেয়নি, তাহলে জি এর মান কী নিব? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? জি এর মান তোমাদের বলে দিয়েছে পাশে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওয়ার্ক মানে কি? সিঁড়ি দিয়ে উঠছে মানে কি? অভিকর্ষ ত্বরণের বিপক্ষে যাচ্ছ। তাহলে MGH বাই কত গো? টি। এম মানে কত? 50। জি মানে কত? 9.8। এইচ মানে কত? 6 মিটার। সময় কত? 15 সেকেন্ড। ক্যালকুলেশন করে নাও। আচ্ছা, সব আমি এসে একক করেছি, তাহলে একক কী নিব? সব আমি এসে একক করেছি, একক কী নিব? জুল নিব, তাই তো? ক্যালকুলেশন করো। এই শোনো, এই দশমিককে তুললাম, তার নিচে কি আসবে? 10 আসবে। শূন্যর সাথে এখানে শূন্য কাটলো, 5 দিয়ে কাটলাম 3 দিয়ে কত হলো? 6। 8 দিয়ে 16, 6, 9 দিয়ে 18, 19, 196 ওয়াট। এখানে পাওয়ার বের করছি তো, তাহলে কী হবে? ওয়াট হবে। পাওয়ার বের করছি, তাহলে একক কী হবে? ওয়াট। শেষে একটা জিনিস লিখতে পারো যেটা লেখা হচ্ছে না, নির্ণয় ক্ষমতা। নির্ণয় ক্ষমতা হলো 196 ওয়াট। হ্যাঁ বলো, কি বলছো? লাস্ট কোশ্চেন কি বলেছে? এই
কথা নয়, দেখো কি বলেছে, পাওয়ার হচ্ছে গিয়ে 2 কিলোওয়াট। আচ্ছা, আমরা পাওয়ারের এসআই একক জানি, যেমন তোমাকে যদি বলি ভরের এসআই একক কী, তাহলে তোমরা কী বলবে, কিগ্রা বলবে। আর এমনি যদি সিজিএস বলি তাহলে গ্রাম বলবো। আমাদের পাওয়ারের এসআই একক কি ওয়াট, কিলোওয়াট না, তাহলে কিলোওয়াটকে কী করব, ওয়াটে করে নেব। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, ঠিক আছে। তাহলে 2 × 1000 ওয়াট কত হয়ে গেল, 2000 ওয়াট। আচ্ছা, এরপরে কি বলেছে, বলছে এত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাম্প প্রতি মিনিটে এত উচ্চতা পর্যন্ত জল তুললো। টাইম কত নিয়েছে, 1 মিনিট। 1 মিনিট মানে কতটা জানো, 60 সেকেন্ড। এটাই হচ্ছে এসআই একক। এসআই এককই করলাম। এইচ মানে কত উচ্চতা, 10 মিটার। 10 মিটার আমি উপরে তুলে ফেললাম। তাহলে আমাকে বলেছে কী পরিমাণ তুলতে পারবে। প্রতি মিনিটে কী পরিমাণ জল, আচ্ছা কী পরিমাণ জল তুলতে পারবে বলেছে। এরকম এই ক্ষমতা সম্পন্ন একটা পাম্প, বুঝো ল্যাঙ্গুয়েজটা, এই ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 1 মিনিটে যদি 10 মিটার উপরে তুলতে হয় তাহলে কী পরিমাণ আমি পড়ছি, দেখো বলছে 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো পাম্প প্রতি মিনিটে কী পরিমাণ জল, প্রতি মিনিটে কী পরিমাণ জল, পরিমাণটা মানে কি, ভরটা বের করতে হবে। তাহলে লেখো এম সমান হচ্ছে কি জিজ্ঞাসা, তাহলে আমরা জানি পাওয়ার সমান হচ্ছে W/T। আচ্ছা, W মানে কি বলো, mgh/T। দেয়ারফর এম সমান যদি বের করি তাহলে PT/, কি হয়ে গেল, এম সমান বের করতে বলেছে না, তাহলে এম সমান বের করবে কি করে, মান বসিয়ে দাও, দরকার পড়লে মান বসিয়ে দাও। পি এর মান কত আছে, 2000। এম তো বের করবো, জি এর মান কত, এই শোনো, জি এর মান লিখে ফেলো। তোমরা জানো যদি না দেয় তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে জি এর মান। সরি, তোমাদের বইয়ে 9.8 দেয়নি, 10 বলেছে, নাই। তাহলে জি মানে হচ্ছে 10, এইচ মানে কত টাকা, 10 মিটার, আর টাইম মানে কত বলেছে, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। চলো ক্যালকুলেশন করি। 1টা শূন্য 2টো শূন্য, 1টা শূন্য 2টো শূন্য কেটে দাও, কোনো গুণ করো। এম সমান হচ্ছে 6 দিয়ে কত, 12। তাহলে এম এর মানটা কিসে আসবে বলো তো, ডিজিতে আসবে না, সবগুলো এসে এককে আছে। তাহলে দেওয়ার পর নির্ণয় পরিমাণ, বারোশো কেজি। নির্ণয় পরিমাণ হলো কত, 1200 কেজি। চলো ছাড়ো।